আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহ ভাইয়ের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আয়না ঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়না ঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষজনকে। আলো বাতাসহীন একটি কক্ষ। শেখ হাসিনা বিদায় নেওয়ার পর কথা উঠেছিল আয়না ঘরের বন্দীদের মুক্তি দেওয়ার দাবি। কাদের রাখা হতো এই আয়না ঘরে? হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গিয়েছে। তারা কোথায়? তাদের কোনো হদিসও নেই। এমনকি সেনাবাহিনীর লোকজনেরও রয়েছেন ওই তালিকায়। আয়না ঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। বাংলাদেশের মানবাধিকার সংস্থার খবর অনুযায়ী 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত মোট 605 জন গুম হয়েছেন। এদের অনেকেই বিএনপি সমর্থক। এদের অনেককেই জঙ্গি বলে আটক করা হয়। এদের অনেকে ফিরলেও তারা প্রকাশ্যে কিছু বলেননি, তবে তাদের মধ্যে দুজন তা খানিকটা প্রকাশ করেছেন। এদের মধ্যে রয়েছেন সেলিম নামে একজন। তাকে আচমকাই মাথায় টুপি পরিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে জানানো হয় তাকে রাখা হবে আয়না ঘরে। এর দায়িত্বে রয়েছে প্রতিরক্ষা দফতর DGFI। তাদেরকে সকালে খাবারে বিস্কুট দেওয়া হতো। দিনরাত একটি অ্যাডজাস্ট ফ্যান চলতো শব্দ করে। মাঝে মধ্যে বিমান ওঠানামার শব্দ পেতেন তিনি। 2009 সাল থেকে বিনা কারণে মানুষজনকে গুম করার অভিযোগ উঠত সামরিক গোয়েন্দাদের বিরুদ্ধে। মূলত আওয়ামী লীগ বিরোধীদের তুলে এনেই বিভিন্ন অভিযোগে আটকে রাখা হতো। সেলিম কোনো হাই ভ্যালু বন্দী ছিলেন না, তাই তিনি মুক্তি পান। ওই আয়না ঘরে একজন বন্দী ছিলেন হাসিনুর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের সেনার লেফটেন্যান্ট কর্নেল। সেলিমের আগে ওই কক্ষে যারা বন্দী ছিলেন তারাও তার অপহরণকারীদের পরিচয় সম্পর্কে স্পষ্ট সূত্র রেখে গেছেন। অনেকেই খাবারের সাথে দেওয়া মাংসের হাড় বা কোনো শক্ত বস্তু দিয়ে DGFI এর নাম কক্ষের দেয়ালে খোদাই করে লিখে গেছেন। মালয়েশিয়া থেকে এক সাক্ষাৎকারে সেলিম বলেন, ওই রুমের ভেতর অনেক লেখা, ওয়ালের মধ্যে খোদাই করে লেখা। মনে হচ্ছে যেন কত লোককে যে রাখা হয়েছে তা অনুভব করার মতো না। এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম। তাকে DGIF ধরে নিয়ে এসেছে। অনেকে আবার নাম্বার লিখে রেখেছেন যে যদি সম্ভব হয় তাকে যেন তার পরিবার কেউ বলেন যে তাকে যেন খোঁজ করে। তাকে সরকার এইভাবে বন্দী করে রেখেছে। হাসিনুর রহমানের অভিজ্ঞতা সেলিমের উল্টো। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই লেফটেন্যান্ট কর্নেল শুরু থেকেই নিজের হাই ভ্যালু বন্দী হওয়ার বিষয়টি বুঝতেন। তাকে আটক করা হয় 2018 সালের 8ই আগস্ট। তবে সেটি ছিল তার দ্বিতীয়বার গুম হওয়ার ঘটনা। তিনি প্রথমবার গুমের শিকার হয়েছিলেন 2011 সালের জুলাইয়ে। সামরিক বাহিনীতে তিনি পদকপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। বীরত্বের জন্য পেয়েছিলেন বীর প্রতীক খেতাব। র্যাবের একটি ইউনিটের অধিনায়ক থাকাকালীন তিনি বেশ কয়েকটি সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। 2012 সালের 28 বছর চাকরি শেষে তাকে বরখাস্ত করা হয়। অভিযোগ হলো তিনি নিজেই জঙ্গিবাদে জড়িয়েছেন। এই অভিযোগ তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। মিরপুর DOHS এ নিজের বাসা থেকে তাকে যারা 2008 সালে ধরে নিয়ে যায় তাদের পরনে ছিল পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবির পোশাক। কাউকে আটক করার কোনো আইনি এখতিয়ার DGIF এর নেই। ফলে কাউকে অপহরণ করতে হলে এই সংস্থার সদস্যরা বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ধারণ করে। 2018 সালের আগস্টে তাকে তুলে নেওয়ার পর হাসিনুর রহমান প্রায় 18 মাস নিখোঁজ ছিলেন। 2020 সালের ফেব্রুয়ারিতে তাকে ছেড়ে দেওয়া হয়। তখন অন্য অনেক গুমের শিকার ব্যক্তিদের মতো তিনিও নিজের গুম হওয়া নিয়ে বেশি তথ্য দিতে সম্মত হননি। তবে সাম্প্রতিক মাসগুলোতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন। সেলিম তার গুমের বিষয়ে কিছুই না জানলেও হাসিনুর ছিলেন সামরিক বাহিনীর ভেতরকার একজন লোক। তিনি এই গোপন বন্দিশালার অবস্থান সম্পর্কে স্পষ্ট ও নিখুঁত বর্ণনা দিয়ে বলতে পেরেছেন। তিনি বলেন, উত্তরে 14 তলা বিল্ডিং, দক্ষিণে মেসপি, তার মাঝখানে হলো একটি মাঠ, মাঠের মাঝখানে এই কারাগার। এর ঠিক পূর্ব পাশে হলো লগ এরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার এবং ENCর প্রধান প্রকৌশলী অফিস। হাসিনুর রহমানের দেয়া এইসব তথ্যের ভিত্তিতেই কারাগারটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় অনেকে। গুগল আর্থের স্যাটেলাইট থেকে প্রাপ্ত সাম্প্রতিক ছবি অনুযায়ী এই ভবনটির ছাদ তারপুলিন বা ত্রিপল দিয়ে ঢাকা। সেলিম বলেন, ফ্যান বন্ধ করলে অনেক লোকের কান্নার শব্দ আসে, কিন্তু ওইটা ফ্যান ছাড়া অবস্থায় বোঝা যায় না। হাসিনুর রহমান বলেন, কোনো কিছু যাতে শোনা না যায় এবং ভেতরের কোনো শব্দ যাতে বাইরে না যায়, বড় অ্যাডজাস্ট ফ্যান ইউজ করে, খুব বড় বড়। যেমন ওই প্রতি 5টা রুমের সাথেই 2টা অ্যাডজাস্ট ফ্যান থাকতো। অর্থাৎ ওই 10টা রুমের সাথে 4টে অ্যাডজাস্ট ফ্যান, যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায়, বাইরের শব্দ ভিতরে না আসে। যেসব সেলে তারা বন্দী ছিলেন সেসব সম্পর্কেও কাছাকাছি বর্ণনা দেন দুইজন। যেমন সেখানে কোনো জানালা ছিল না, ছিল 2 অংশ সমেত একটি দরজা। একটিতে ছিল লোহার শিকের দরজা, তারপর কাঠের দরজা, যেখানে একটি ছিদ্র করা। যেই 2 সামরিক কর্মকর্তা আয়না ঘরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত করেছিলেন, তাদের একজন এই কারাগারের কয়েকটি ছবিও সরবরাহ করে। এই ছবিগুলোর এই দুজনের বক্তব্যের সঙ্গে হুবহু মিলে যায়। সামরিক বাহিনীর একটি সূত্র কারাগারের সাবেক ও বর্তমান বন্দীদের একটি তালিকা দিয়েছিলেন।
তাদের মধ্যে রয়েছেন মোবাশ্বের হাসান, যিনি ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। তিনি নিখোঁজ হওয়ার পর ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়ারের একটি প্রতিবেদনে বলা হয় তাকে ডিজিএফআই অপহরণ করেছে। সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, যিনি নিজেও একজন সাবেক সামরিক কর্মকর্তা ও ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় একসময় আনাগড়ে বন্দী ছিলেন। বর্তমানে যারা আটক রয়েছেন তাদের মধ্যে রয়েছেন 2 জন ব্যক্তি যাদেরকে 2016 সালের আগস্টে আইন প্রয়োগকারী সংস্থা ধরে নিয়ে যায়। এদের একজন হলেন আন্তর্জাতিক অপরাধ আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামের নেতা মীর কাসিম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম। আরেকজন হলেন আব্দুল্লাহিল আমান আজমি, যিনি নিজেও সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। আজমি হলেন জামায়াত ইসলামীর সাবেক প্রধান গোলাম আজমের ছেলে। গোলাম আজমও একই আদালতে দণ্ডিত হয়েছিলেন। পরবর্তীতে আব্দুল্লাহিল আমান আজমি সাম্প্রতিক 10 বছর পরে ওই আয়নাঘর থেকে মুক্তি পান। শাহভাইয়ের আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে আমন্ত্রণ রইল এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।